হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ বাড়িতে বানিয়ে নিয়েছিলাম তরমুজের শরবত। ফ্রিজের মধ্যে এই তরমুজটা কাল থেকে রাখা ছিল, তো সকাল থেকে মা বারংবার বলছিল কেটে খেয়ে নেওয়ার জন্য। কি জানি মন একদম চাইছিল না কেটে খেতে, তাই অনেক দিন আমাদের বাড়িতে তরমুজের শরবত বানানো হয়নি। তাই ভাবলাম আজকে প্রচণ্ড গরম, আজকে তরমুজের শরবত বানিয়ে খাবো। তাতে তরমুজটাও উঠে যাবে আর সাথে অনেক দিন বাদে শরবতটাও খাওয়া হয়ে যাবে। তো দেখো, তরমুজটা আমি শরবত বানানোর জন্য প্রথমে এভাবে চৌকো চৌকো করে কেটে নিলাম। এটা আমি ইন্টারনেট থেকেই শিখেছিলাম। আর এই প্রসেসে আমার মনে হয় তরমুজ থেকে বীজ বের করাটা অনেক বেশি ইজি, অনেকটাই বেশি ইজি। কারণ তরমুজ থেকে যে বীজগুলো আমরা বের করতে যাই, যদি বড় বড় টুকরো করে কাটি সেক্ষেত্রে হাতে করে বড্ড থেতলে যায় আর খুব বাজে ব্যাপারটা হয়ে যায় বীজগুলো বের করতে। কিন্তু এভাবে ছোট্ট ছোট্ট করে পিস করে নিলে বীজগুলো এমনি আলগা হয়ে বেরিয়ে যায়। আর এই আমি যেভাবে ব্লক করে করে কাটছি, এরপরে দেখবেন ওপরে শুধুই তরমুজটা পড়ে আছে আর বীজগুলো একদম নিচে থেকেই আলাদা হয়ে গেছে। ব্যাস, আলাদা করে আর কোনো খাটনি হলো না। এমনিও এই তরমুজটার মধ্যে বীজের পরিমাণ একটু কমই। যেসব তরমুজে প্রচণ্ড বেশি বীজ থাকে সেখানে তরমুজের শরবত বানালে একটুখানি দু একটা বীজ তো ভেতরে চলেই যায়, আর সেক্ষেত্রে মুখে বড্ড লাগে আর সেটা খেতে একদমই ভালো লাগে না। বাংলাদেশে রোজার টাইমে এই শরবতটা অনেক বেশি ফেমাস, আর তার কোথাও কোথাও তো এটা মোহাব্বতের শরবত বলেও খুব বিখ্যাত। আমাদের এখানে তো তরমুজের শরবত বলেই এটা চলে, আর আমরা আমাদের মতো করে করি, তারা তাদের মতো করে করে। কেউ কেউ এই তরমুজের শরবতটাকে দুধ দিয়েও বানিয়ে থাকেন, একদম মিল্কশেকের মতো। সেটা আবার অন্য রকম খেতে হয়, অথবা রুয়াবজা দিয়ে কেউ বানায়, কেউ আবার গোলাপ জল দিয়ে বানায়, এক এক জায়গায় এক এক রকম। আমাদের বাড়িতে যেভাবে বানানো হয় আমি সেভাবেই বানাচ্ছি। একদম সোজা প্রসেস, একদম সাধারণ প্রসেসে বানানো হয়। আগে যখন মিক্সার গ্রাইন্ডার ছিল না তখন তো পুরো এই শরবতটা হাতেই বানাতো আমার মা। কোনো একটা কাপড়ের মধ্যে চিপে নিয়ে রসটা বের করে নিত, সেভাবে বানিয়ে নিত। আমার মাইয়া এগুলো কাটার পরে অনেকক্ষণ ধরে বারবার তুলে তুলে খাচ্ছিল, তাই ওর জন্য একটুখানি আলাদা করে রেখে দিলাম তরমুজ, একটা দুটো পিস ওর খাওয়ার মতো। আর বাকিটা আমি দিয়ে দিলাম প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করার জন্য। এবারে দেখুন, আমি যখন এই তরমুজের ব্লকগুলো দিচ্ছি না, এর মধ্যে একটাও বীজ নেই, একটাও না। আমি এটা করার পরও দেখেছি খুব কম পরিমাণে বীজ, একটা দুটো তো চলে যাবেই, এত তো পরিপাটি করে করা সম্ভব না, আর আমি এত পরিপাটি মানুষও নয় যে পুরোটা একদম ঠিকঠাক হবে। তো একটা দুটোই গেছিলো, বাকি সবটা নিজে থেকে আলাদা হয়ে নিচে পড়েছিল। আমি তো দেখে অবাক, প্রথমবার এই ট্রিকটা একদম করতে গেলাম আর খুব ভালো কাজ করেছে। এরপরে যখন আমি কদিন বাদে ম্যাঙ্গো শেক বানাবো এইভাবেই কাটবো আমটা। আমি তো ভেবেই নিয়েছি একদম খুব ভালো প্রসেসে, খুব তাড়াতাড়ি ইজিলি কোথা থেকে এইরকমভাবে ফল বের করে নেওয়া যায়। তো দেখুন, আমি প্রথমে ব্লকগুলোকে নিয়ে তরমুজটা নিয়ে এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। তরমুজের যে জলটা রয়েছে এটাও দিয়ে দেবো, একদমই কিছু নষ্ট করা যাবে না, কিছু নষ্ট করা মানেই পয়সা নষ্ট করা, সেজন্য সব একদম ব্যবহার করতে হবে। তো এটা করতে গিয়ে কিছু বীজ পড়ে গেল, আমি আবার সেগুলোকে তুলে নিচ্ছি। আর তারপরে খুব ভালো করে এই জুসটাকে বের করে নিতে হবে, একটু ভালো করে গ্রাইন্ড করতে হবে, বেশিক্ষণ টাইম নিয়ে গ্রাইন্ড করলে জুসটা একদম ঠিকঠাকভাবে বেরোবে, আদারওয়াইজ একটুখানি গোটা গোটা থেকে যাবে তরমুজগুলো, আর তখন অনেকখানিটা পরিমাণ পাল্পের মধ্যে জুস নষ্ট হয়ে যাবে। চাইলে এটাকে এভাবেই খাওয়া যেতে পারে, তরমুজের শরবতে এভাবে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, কিন্তু আমি আমাদের বাড়িতে এভাবেই ছেঁকে খাই, আর খেতে ওটা আমার বেশি ভালো লাগে। তাতে মুখে কোনোভাবেই কোনো বীজ বা পাল্প পড়ে না, আর খেতে অনেক বেশি টেস্টি লাগে। এরপরে আমি এটাকে গ্লাসে করে নিয়ে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ স্টোর করে দেব, তারপরে খাবো। আর এই টাইমে আমি এর মধ্যে মিশিয়ে নেব একটুখানি চিনি, একটুখানি নুন, আর একটুখানি পাতিলেবু রস। পাতিলেবুর রসটা আমি এখানে স্কিপ করেছি কারণ বাড়িতে তখন প্রেজেন্ট ছিল না। আর চিনি আর নুনটা আমি দিয়েছি। কেউ চাইলে এর মধ্যে চাট মশলাও ব্যবহার করতে পারেন, কেউ চাইলে এর মধ্যে লেবু, জলজিরা এসবও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগে। লেবু দিলে এই তরমুজের শরবতের টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। আমি একটু টেস্ট করে দেখলাম চিনির পরিমাণটা কেমন হয়েছে। তরমুজটা প্রচণ্ড মিষ্টি অলরেডি ছিল, সেই জন্য খুব একটা চিনি দিতে লাগেনি, আর খুব ভালোও খেতে লাগছিল। অনেক সময় তরমুজে কী হয়, অনেক পরিমাণে জলতা জলতা ব্যাপার থাকে, তখন সেক্ষেত্রে একটু চিনি বেশি লাগে।
তো কেউ চাইলে একদম ঘন জুস না খেতে চাইলে এর মধ্যে জলও মিশিয়ে নিতে পারে, আর কেউ চাইলে এটাকে একদম ডাইরেক্ট এভাবেও খেতে পারে। আর না ছাঁকতে চাইলে অবশ্যই ছাঁকবেন না, ছাঁকলে অনেকখানিটা জিনিস নষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু খেতে একটু ভালোই লাগে, এটাই একটা ব্যাপার। ওপরে আমি কিছু তরমুজ নিয়ে একটু গার্নিশ করে নিলাম, আর হয়ে গেল আমার তরমুজের শরবত, বাংলাদেশের মানুষদের মহাব্বতের শরবত, যেটাই বলবেন না কেন, ঠান্ডার দিনে একদম প্রাণ জুড়ানো তরমুজের শরবত, লাল লাল শরবত। এরই মধ্যে একটা ধূপ করে শব্দ হলো, আর আমি বুঝতে পারলাম বাগানে পড়েছে একখানা বেল, আর কে দাঁড়ায় রইল আমার তরমুজের শরবত। দৌড়ে গেছিলাম এই বেলটাকে তোলার জন্য। বাড়িতে যাদের যাদের একটা দুটো গাছ আছে তারাই জানে এই সব জিনিসের আনন্দ কী। আমি বেল খেতে খুব একটা কিন্তু এরকম বেল পড়লে, বেলের শব্দ পেলে দৌড়ে গিয়ে বেলটা আমার তোলা চাই। আমাদের বাড়িতে অনেক লোকজন যাতায়াত করে, যে যখন পায় সে সেরকম তোলে, এমন নয় যে গাছ থেকে পড়েছে মানে যার গাছ তাকেই নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যে দেখেছে সেও নিতে পারে, যে ফার্স্টে গিয়ে তুলবে তারও হতে পারে ওটা, এরম একটা ব্যাপার। তো অনেক দিন বেল কুড়োতে আসা হয় না, প্রত্যেক দিনই সকালবেলা একটা দুটো বেল পড়েই। তো বেলটা পড়েছিল, তুলে নিলাম। এটা আমার জেঠিমার বাড়ি, তাড়াতাড়ি করে বেলটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। অবশ্য শব্দটা আমি পেলেও মা আমার দেখেছিল, আমার মায়ের চোখ তো একদম তীক্ষ্ণ। চলুন টাটা, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে বেলের শরবতের সাথে।